যদি দেখেন কোনো দেশ কোনো মুভিকে ব্যান করে দিয়েছে, স্পেশালি ভারতের মতো দেশ যেখানে ধুরন্ধরের মতো মুভিকে স্বয়ং সরকার থেকে প্রমোট করা হয়, তখন আপনার প্রথম ও প্রধান কাজই হলো সেই ব্যান হয়ে যাওয়া মুভিটা সবার আগে দেখে ফেলা। হ্যালো অডিয়েন্স, কি খবর সবার? আশা করি সবাই সুস্থ আছেন। অথেন্টিক এক্সপ্লেন চ্যানেলের আজকের এক্সপ্লেনেশনটা আসলে সাধারণ কোনো মুভির গল্প না, বরং এটা চরম সত্যি, কঠিন, বাস্তব আর এক নির্মম ঘটনার আলোকে বানানো একটা মুভি। ঘটনাটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরই, আর নির্মম সত্যিটা আমাদের সামনে আসার ভয়েই সেখানকার সরকার মুভিটাকে ব্যান করে দিয়েছে। কিন্তু কেন? এই মুভিতে এমন কি আছে যা তারা লুকাতে চাইছে? সেটা আমরা পুরো এক্সপ্লেনেশনটা দেখলেই বুঝে যাব। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঢুকে পড়ি সদ্য রিলিজ ও ব্যান হওয়া মুভি সতলুজ এর মূল গল্পে। মুভির শুরুতেই রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন পুলিশ গাড়িতে বসে মদ খাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর এক শুনশান রাস্তার একপাশে পুলিশের গাড়িগুলো এসে থামে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ অফিসার নামে আর ভ্যানের ভেতর থেকে কয়েকজন ইয়াং ছেলেকে টেনে হিচড়ে বের করে। ছেলেগুলোর চোখে মুখে চরম আতঙ্ক, তারা বুঝতে পারছে না তাদের অপরাধটা কি। কিন্তু পুলিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা নাম ঠিকানা লিখে নেয়ার পরই খুব ঠান্ডা মাথায় ছেলেগুলোকে গুলি করে মেরে ফেলে। তারপর তাদের ডেড বডিগুলো নদীর পানিতে ভাসিয়ে দেয়া হয়। যদি কোনো বডি উদ্ধারও হয়, তবে সেটাকে বেওয়ারিশ বডি হিসেবে সোজা শ্মশানে পাঠিয়ে পুড়িয়ে দেয়া হবে, মানে কোনো প্রমাণের চিহ্নই তারা রাখে না। 1995 সালের পাঞ্জাব, তৎকালীন সশস্ত্র বিদ্রোহীদের দমনের নামে সরকার আর পুলিশের মধ্যে চলছে এক অলিখিত যুদ্ধ। সরকার পুলিশকে নির্দেশনা দিয়ে রেখেছে যে যে কোনো মূল্যে এই বিদ্রোহ দমন করতে হবে, আর এই জন্য পুলিশ যা ইচ্ছা তাই করতে পারে। এমনকি একটা লোভনীয় অফারও দেয় তাদের, যে যত বেশি টেরোরিস্ট মারতে পারবে তার প্রমোশন তত দ্রুত হবে। আর এখানেই ঘটে বিপত্তি। এই ক্ষমতার অপব্যবহার করে কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। প্রমোশনের লোভে তারা সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে টেরোরিস্ট তকমা দিয়ে ফেক এনকাউন্টার করা শুরু করে দেয়। এনিওয়ে, এই ভয়াবহ দৃশ্যটার পরেই আমরা আমাদের গল্পের মূল চরিত্র জসবন্ত সিং এর সঙ্গে পরিচিত হই, যাকে সবাই ভালোবেসে জাসি বলে ডাকে। তাই পুরো মুভিতে আমরাও তাকে জাসি বলেই ডাকবো। আসলে জাসি পেশায় একজন সাধারণ ব্যাংকের এমপ্লয়ি। স্ত্রী পরমজিৎ আর 2 সন্তানকে নিয়ে তার খুব সাধারণ আর শান্তির জীবন। জাসি মানুষ হিসেবে খুবই হেল্পফুল। ব্যাংকের একটা দৃশ্যে আমরা দেখি এক বৃদ্ধ দম্পতি লোনের জন্য এসেছে। তাদের জমি জমা হাতছাড়া হওয়ার জোগাড়, কিন্তু তারা তাদের নিখোঁজ ছেলের অপেক্ষায় দিন গুনছে। জাসি তাদের অসহায়ত্ব দেখে নিজে থেকেই লোনটা পাশ করিয়ে দেয়। জাসির এই নরম আর দয়ালু স্বভাবটাই গল্পের পরবর্তী অংশে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। এরপর জাসি ওয়াইফ তাকে কল দিয়ে জানায় যে তার বাবা মার আজকে আসার কথা থাকলেও আসবে না, গ্রামে নাকি ঝামেলা হয়েছে। এটা শুনে জাসির ডিউটি শেষে তার গ্রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে একটা খুব অদ্ভুত খবর পায়। তার খুব কাছের বন্ধু কৃপালের মা গুরপেজ কৌর গত 1 সপ্তাহ ধরে নিখোঁজ। তখনই এই ঘটনার 6 মাস আগের একটা ফ্ল্যাশব্যাক দেখি। একদিন রাতে কৃপালের মা জাসিদের বাড়িতে ছুটে এসে পাগলের মতো কান্নাকাটি করছিল। সেখানে জানা যায় যে কৃপালকে পুলিশ এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে। জাসি তখন দৌড়ে গিয়ে কৃপালের ক্ষতবিক্ষত লাশ নিজের কোলে তুলে নেয়। কৃপালের মৃত্যুর পর থেকেই তার মা গুরপেজ মানসিকভাবে চরম ভেঙে পড়ে। সে কিছুতেই মেনে নিতে পারে না যে তার ছেলে আর বেঁচে নেই, আর সেই গুরপেজ আন্টি এখন নিখোঁজ। জাসি ব্যাপারটা শুনে খুব অবাক হয়, কারণ গ্রামের কেউ এই ব্যাপারে মুখ খুলতে চাইছে না। পরদিন সকালে জাসি সোজা থানায় যায় মিসিং রিপোর্ট লেখাতে, কিন্তু সেখানকার ইন্সপেক্টর শিবেন্দর সিং রিপোর্ট নেওয়া তো দূরের কথা, উল্টে গুরপেজের ছবি দেখেই খুবই তাচ্ছিল্য করে বলে যে এ তো একজন টেরোরিস্টের মা, এর রিপোর্ট নিয়ে কি হবে। জাসি তখন খুব কড়া ভাষায় জবাব দেয় যে একজন মা তো মাই হয়, সে টেরোরিস্টের মা হোক বা পুলিশের মা হোক, কিন্তু পুলিশ কোনোভাবেই সাহায্য করতে রাজি হয় না। জাসি বুঝতে পারে যে ভেতরে ভেতরে বড় কোনো গন্ডগোল চলছে। এরপর সে শহরের সব হাসপাতাল আর মর্গে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। মর্গের ভেতর সারি সারি বিভৎস লাশ দেখে তার গা শিউরে ওঠে। তারপর সেখানে এক নারী ডাক্তারের সাথে দেখা হয়। জাসি তাকে গুরপেজ আন্টির ছবি দেখালে ডাক্তার কেমন যেন ঘাবড়ে যায়। সে খুব অস্বস্তির সাথে বলে যে সে এই মহিলাকে কখনো দেখেনি। এই মর্গের ভেতরেই জাসির সাথে দেখা হয় তার ছোটবেলার বন্ধু সাতনাম সিং এর সঙ্গে। সাতনাম পেশায় একজন পুলিশ কনস্টেবল। সে সেখানে বেশ কয়েকটা বডি পোস্টমর্টমের জন্য নিয়ে এসেছে। জাসি তাকে গুরপেজ আন্টির নিখোঁজ হওয়ার বিষয়টা জানালে সাতনাম তাকে খুব সিরিয়াসলি ওয়ার্নিং দেয়। সে জাসিকে মনে করিয়ে দেয় যে তার একটা পরিবার আছে, তাই সে যেন
যেন এইসব ঝামেলায় না জড়ায়। কিন্তু জাসির তো একই কথা, কৃপাল তার নিজের ভাইয়ের মতো ছিল, তাহলে তার মাও তো জাসির মা, সে কিভাবে চুপ করে বসে থাকবে? এরপর জাসি সোজা চলে যায় শ্মশান ঘাটে। সেখানে গিয়ে সে ডোমকে ছবি দেখিয়ে গুরপেজ আন্টির খবর জানতে চায়। ডোম তখন এমন একটা কথা বলে যা শুনে জাসির পায়ের তলার মাটি সরে যায়। ডোম জানায় আগে এইখানে দিনে 2-3টা লাশ আসতো, আর এখন প্রতিদিন 15-20টা লাশ আসে। কখনো কখনো তো ট্রাক লোড করে লাশ আসে, তাই এত লাশের ভিড়ে সে কাউকে আলাদা করে চিনতে পারবে না। জাসি তখন শ্মশানের সরকারি রেজিস্টার দেখতে চায়, আর সেই খাতা চেক করতে গিয়ে গুরপেজের নামটা পেয়ে যায়। সবচেয়ে বড় ধাক্কাটা সে তখন খায় যখন সে দেখে রেজিস্টারে মৃত্যুর কারণ হিসেবে লেখা আছে পুলিশের সাথে এনকাউন্টার, আর বডিকে বেওয়ারিশ লাশ হিসেবে সংস্কার করা হয়েছে। জাসি আর এক মুহূর্তও দেরি না করে মাঝরাতেই শতনামের বাড়িতে গিয়ে হাজির হয়, কারণ শ্মশানের ওই পেপারগুলোতে শতনামের থানারই সিল মারা ছিল। জাসি খুব চাপ দিলে শতনাম অবশেষে আসল সত্যটা খুলে বলে। শতনাম জানায় যে সেদিন রাতে ডিএসপি সাহেবের গাড়ির সামনে গুরপেজ আন্টি হঠাৎ করেই এসে পড়েছিল। সে তার ছেলে কৃপালের সাথে দেখা করার জন্য খুব ঝামেলা করছিল। তখন ডিএসপি সাহেব তাকে গাড়িতে তুলে নেয়। এরপর একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে প্রথমে তারা আরেকটা ছেলেকে এনকাউন্টার করে মরে, আর তারপর সম্পূর্ণ বিনা দোষে গুরপেজ আন্টিকেও গুলি করা হয়। আসল ব্যাপারটা হলো এই ঘটনার নির্মমতা এখানেই শেষ নয়। গুলি করার পর যখন গুরপেজকে হাসপাতালে নেওয়া হয় তখন ডাক্তার জানায় সে এখনো বেঁচে আছে, আর সিস্টেম অনুযায়ী জীবিত মানুষের তো পোস্টমর্টেম হয় না। তখন ইন্সপেক্টর শিবেন্দর সিং সেই মুমূর্ষু গুরপেজকে হাসপাতাল থেকে আবার বাইরে নিয়ে যায় এবং দ্বিতীয়বার গুলি করে খুন করে মর্গে নিয়ে আসে। এই ঘটনাটা শতনাম নিজের চোখেই দেখেছে, কিন্তু সে এতটাই অসহায় ছিল যে সে কিছুই করতে পারেনি। শতনাম জাসিকে জানায় যে এই চাকরি সে ছেড়ে দিতে চায়, কিন্তু যারা এর আগে চাকরি ছাড়ার চেষ্টা করেছে তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। সিস্টেম তাকে কাউকেই বাঁচতে দেয়নি। সব সত্যি জানার পর জাসির ভেতরে রাগে আর ক্ষোভে জ্বলে ওঠে। সে সব প্রমাণ নিয়ে একজন আইনজীবীর কাছে যায়। জাসি শুধু একটা শ্মশানের রেজিস্টার থেকেই 600 জনের লিস্ট বের করে নিয়ে এসেছে। লয়ার ব্যাপারটা দেখে খুব অবাক হয়। সে জানায় এই কেসটা অত্যন্ত সেন্সিটিভ, শুধু এইটুকু প্রমাণ দিয়ে কোর্টে যেতে যাবে না। পিটিশন ফাইল করতে হলে এই লিস্টে থাকা ভিকটিমদের পরিবারের সদস্যদের খুঁজে বের করতে হবে এবং তাদের কোর্টের সাক্ষী দেওয়ার জন্য রাজি করাতে হবে। জাসে এই অসাধ্য সাধন করার মিশনে নেমে পড়ে। সে বিভিন্ন মর্গে গিয়ে লুকিয়ে লুকিয়ে প্রমাণ জোগাড় করে ছবি তোলে। শতনামও তাকে সাহায্য করে। শতনাম মিসিং রিপোর্টের লিস্ট এনে দেয়, আর জাসি মৃতদের লিস্টের সাথে সেটা মিলিয়ে দেখে। শুধু 3টা মর্গ থেকেই 2097 জনের নাম বের করে ফেলে। জাসি যখন একটা পরিবারের কাছে যায় সে দেখতে পায় মানুষগুলো এখনো তাদের প্রিয়জনের ফিরে আসার আশায় পথ চেয়ে বসে আছে। জাসি তাদের আসল সত্যটা জানায়। সে তাদের বোঝায় যে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়াতে হবে। জাসির এই অক্লান্ত পরিশ্রমে বেশ কিছু পরিবার তার সাথে কোর্টে সাক্ষী দিতে আসে। কোর্টে জাজ প্রথমে এত বড় পিটিশন নিতে চায় না, কিন্তু জাসির রিকোয়েস্ট করে যে আপাতত কেসটা শুরু হোক, তারপর বাকিরাও ধীরে ধীরে আসবে। জাজ কনভিন্স হয়ে পিটিশন অ্যাপ্রুভ করে দেয়। এই পিটিশনের খবর যখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন ওপর মহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে যায়। এমএলএ মহিন্দর পাল ডিজিপি বিদ্যাকে কড়া নির্দেশ দেয় যে যেইভাবেই হোক এই কেস ধামাচাপা দিতে হবে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ডিজিপি বিদ্যা এবার একটা মাস্টার প্ল্যান করে। সে কুখ্যাত এএসপি সুগ্গাকে নতুন করে তরণের দায়িত্ব দেয়া হয়। সুগ্গা হচ্ছে সেই লোক যার কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। এরপর থেকেই শুরু হয় জাসির ওপর মেন্টাল টর্চার। জাসির বাসায় পুলিশের হুমকির কল আসতে থাকে। এক রাতের বেলা পুলিশের জিপ জাসির বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে শুধু তাকে ভয় দেখানোর জন্য। জাসির স্ত্রী পরমজিৎ এইসব দেখে খুব ভয় পায়, কিন্তু তার স্বামীর পাশ থেকে সরে যায় না। জাসিও একটুও ভয় না পেয়ে সকালে সেই পুলিশদের জন্য চা নাস্তা নিয়ে যায়। জাসির এই সাহস পুলিশদের আরো ঘাবড়ে দেয়। ওদিকে জাসি হিউম্যান রাইটসে গিয়েও অভিযোগ জানায়, আর জাসির কাছে কানাডা থেকে হিউম্যান রাইটস কনভেনশনে স্পিচ দেওয়ার একটা আমন্ত্রণ আসে। জাসি কানাডায় গিয়ে পুরো বিশ্বের সামনে এই গুম খুনের আসল তথ্য ফাঁস করে দেয়। সে জানায় শুধু 3টা শ্মশানের হিসাব করেই সে 2000 জনেরও বেশি নিখোঁজ মানুষের সন্ধান পেয়েছে, আর পুরো পাঞ্জাব জুড়ে এই সংখ্যাটা অন্তত 25,000। কানাডার সরকার জাসিকে সেখানে সপরিবারে পলিটিক্যাল অ্যাসাইলাম দিতে চায়, কিন্তু জাসি সেটা নাকচ করে দেয়। সে বলে সে যদি আরাম করে কানাডায় বসে থাকে তাহলে এই 25,000 পরিবারের লড়াইটা ওখানেই শেষ হয়ে যাবে।
দেশে ফেরার পর জাসিকে এমএলএ ডেকে পাঠায়। এমএলএ তাকে হুমকি দেয় যে বিদেশের মানুষের কাছে দেশের বদনাম করা ঠিক হচ্ছে না। সে জাসিকে ভয় দেখায় যে তার কিছু হয়ে গেলে তার ফ্যামিলির কি হবে। জাসি তখন ভয়ডরহীনভাবে জবাব দেয়, আপনি শুধু আমার একটা ফ্যামিলির কথা বলছেন, অথচ পাঞ্জাবে হাজার হাজার ফ্যামিলি তাদের প্রিয়জনের পথ চেয়ে বসে আছে, আর তারা জানেও না যে তাদের প্রিয়জনকে বেওয়ারিশ লাশ হিসেবে পুড়িয়ে ফেলা হয়েছে। এদিকে এসএসপি সুগ্গা ইন্টারনাল ইনভেস্টিগেশন করে জেনে যায় যে পুলিশ ডিপার্টমেন্টের ভেতর থেকেই সাতনাম জাসিকে সব ইনফরমেশন লিক করছে। এরপর সুগ্গা যা করে তা ভাবলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। রাতের বেলা সুগ্গা তার বিশাল ফোর্স নিয়ে সাতনামের বাড়িতে হানা দেয়। তারা তখন খেতে বসেছিল। সুগ্গা প্রথমে দুজন নিরীহ ছেলেকে টেরোরিস্ট ট্যাগ দিয়ে সেখানে আনে এবং সবার সামনে খুব নির্মমভাবে মেরে ফেলে। এরপর সে সাতনামের কাছে জানতে চায় যে সে গাদ্দারি করেছে কিনা। সাতনামের মা বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়ানক। সে সুগ্গার হাতে হাত জোর করে ভিক্ষা চায়। সে জানায় সাতনামের স্ত্রী 7 মাসের প্রেগনেন্ট, কিন্তু সুগ্গার মনে বিন্দুমাত্র দয়া হয় না। সে নির্দেশ দেয় পুরো ফ্যামিলিকে মেরে ফেলার। পরদিন সকালে সাতনাম, তার প্রেগনেন্ট স্ত্রী, বাবা মার লাশ বাড়ির বাইরে শুইয়ে রাখা হয় এবং মিডিয়াকে জানিয়ে দেয়া হয় যে সাতনাম আসলে একজন টেরোরিস্ট ছিল। জাসি এই খবর শুনে একদম বাকরুদ্ধ হয়ে যায়। তার চোখের সামনে তার এত কাছের একটা বন্ধুকে স্রেফ তাকে সাহায্য করার অপরাধে মেরে ফেলা হলো। কিন্তু সে দমে যায় না। সে মানবাধিকার কমিশনকে সাথে নিয়ে একটা বিশাল প্রেস কনফারেন্স করে। সে প্রকাশ্যে ঘোষণা দেয় যে যদি তার বা তার পরিবারের কোনো ক্ষতি হয় এর জন্য তাহলে সরাসরি পাঞ্জাব সরকার, ডিজিপি বিদ্যা এবং এসএসপি সুগ্গা দায়ী থাকবে। এদিকে পাঞ্জাবের সিএম তখন পুলিশের এই নির্বিচারে মানুষ হত্যার বিষয়টা জাস্টিফাই করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ঘটে যায় আরেকটা বিশাল ঘটনা। সাতনামের পরিবারের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পুলিশেরই আরেকজন কনস্টেবল, যে কিনা সতনামের খুব কাছের একজন ছিল, প্রতিশোধ পরায়ণ হয়ে সিএম এর গাড়ির ভেতর নিজের গায়ে বোমা বেঁধে ঢুকে পড়ে এবং ব্লাস্ট করে। এই সুইসাইড বম্বিং এ সিএম মারা যায়। এই ঘটনায় পুরো পাঞ্জাবে পুলিশের রেপুটেশন একদম ধুলায় মিশে যায়। এর কিছুদিন পর সেপ্টেম্বরের এক সকালে জাসি তার নিজের বাড়ির সামনে গিয়ে গাড়ি পরিষ্কার করছিল। হঠাৎ একটা লাল রঙের অমনি ভ্যান এসে তার বাড়ির সামনে থামে। ভ্যান থেকে কয়েকজন লোক নেমে প্রকাশ্য দিবালোকে জাসিকে জোর করে তুলে নিয়ে যায়। জাসির বন্ধু সঞ্জীব এবং একজন প্রতিবেশী ওই পুরো ঘটনাটা নিজেদের চোখে দেখে। যেই মানুষটা হাজার হাজার নিখোঁজ মানুষের হয়ে লড়ছিল সে নিজেই আজ নিখোঁজ হয়ে যায়। জাসির এই কিডন্যাপিং এর খবর সারা পৃথিবীতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তার স্ত্রী পরমজিৎ এবার নিজে রাস্তায় নামে। সে অন্যান্য ভিকটিমদের পরিবারের সাথে নিয়ে একটা বিশাল আন্দোলন গড়ে তোলে। বিদেশ থেকে, বিশেষ করে কানাডা থেকে প্রচন্ড চাপ আসতে থাকে। অবশেষে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে 2 মাসের আলটিমেটাম বেঁধে দেয় জাসিকে খুঁজে বের করার জন্য। কিন্তু পুলিশ যখন ব্যর্থ হয় তখন কেসটা চলে যায় সিবিআই এর হাতে। এখানেই গল্পে এন্ট্রি নেয় সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর সমুদ্র সিং। সমুদ্র সিং অত্যন্ত কড়া আর বুদ্ধিমান একজন অফিসার। সমুদ্র সিং প্রথমেই জাসির স্ত্রী আর জাসির বন্ধু সঞ্জীবের সাথে কথা বলে। সঞ্জীব জানায় সে কিডন্যাপারদের চিনতে পেরেছে, তারা আসলে পুলিশেরই লোক। সে ডিএসপি জগপাল, এসআই তেজিন্দর এবং অজয় কুমারের নাম বলে। সমুদ্র সিং এরপর একে একে সেই পুলিশ অফিসারদের তুলে এনে জেরা করতে শুরু করে, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত পুলিশগুলো এতটাই ধরিবাজ যে তারা কেউ মুখ খোলে না। এরপর সমুদ্র সিং ওই লাল গাড়ির অমনি ভ্যানের মালিককে খুঁজে বের করে। ভ্যানের মালিকের রেজিস্টার চেক করে দেখা যায় যে কিছু গাড়ির নম্বরের পাশে লাল দাগ দেয়া, তার মানে ওগুলো সরকারি কাজের জন্য নেওয়া হয়েছিল। মালিক জানায় যে এই গাড়িটা ইন্সপেক্টর শিবেন্দর সিং ভাড়া নিয়েছিল। সমুদ্র সিং শিবেন্দরকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসে, কিন্তু শিবেন্দর দাবি করে যে সে গাড়িটা অন্য কাজে নিয়েছিল, জাসিকে সে কিডন্যাপ করেনি। সে মিথ্যে কথা বলে যে 5 তারিখে সে ছুটিতে ছিল, কিন্তু সমুদ্র সিং আগেই কাং থানার রেজিস্টার চেক করে রেখেছিল যেখানে শিবেন্দরের এন্ট্রি ছিল। সমুদ্র বুঝতে পারে যে শিবেন্দর মিথ্যে কথা বলছে, কারণ বেওয়ারিশ লাশ সামলেই সে এত দ্রুত ইন্সপেক্টর লেভেলে প্রমোশন পেয়েছে। কিন্তু শিবেন্দর জানে যে তার মাথার ওপর বড় বড় নেতাদের হাত আছে, তাই সে একটুও ঘাবড়ায় না। সমুদ্র সিং এরপর ক্যালকুলেশন করে বুঝতে পারে যে কিডন্যাপ করার পর জাসিকে নিশ্চয়ই কাং থানায় রাখা হয়েছিল, কারণ ওই সময়ে শুধু ওই থানায় সেল খালি ছিল। সে খোঁজ নিয়ে জানতে পারে যে কেহার সিং নামের একজন ছিচকে অপরাধীর কথা, যাকে জাসির নিখোঁজ হওয়ার সময় ওই থানায় আটকে রাখা হয়েছিল। সমুদ্র সিং সোজা কেহার সিং এর কাছে যায়। কেহার সিং খুব ভয়ে ভয়ে জানায় যে হ্যাঁ, 5 তারিখে কাং থানায় সে ছিল।
সে নিজের চোখে জাসিকে দেখেনি ঠিকই, কিন্তু নিজের কানে শুনেছে পুলিশগুলো তাকে জসবন্ত সিং বলে ডাকছিল। কেহার সিং এটাও জানায় যে এসএসপি সুগ্গা সেখানে এসেছিল এবং জাসিকে খুব নির্মমভাবে মারধর করেছিল। কেহার সিং একটা খুব ইম্পর্টেন্ট ক্লু দেয়। সে জানায় যে সিভিল ড্রেসে থাকা যে পুলিশ ওই থানায় পাহারা দিচ্ছিল তার চোখের রং ছিল হালকা সবুজ। এই প্রমাণের উপর ভিত্তি করে সমুদ্র সিং সোজা এসএসপি সুগ্গাকে জেরা করতে যায়, কিন্তু সুগ্গা তো খুব স্বাভাবিকভাবে জানায় যে সে জাসিকে চেনে না, শুধু পেপারে তার নাম পড়েছে। সুগ্গা এতটাই চতুর যে সে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করে না। সে উল্টো সমুদ্রকে লজিক দেখায় যে জাসি নিখোঁজ হওয়ার আগে যাদের নামে অভিযোগ করেছিল তাদের মধ্যে সেও একজন, তাই এটা কাকতালীয় হতে পারে। সমুদ্র বুঝতে পারে সুগ্গাকে সহজে টলানো যাবে না। এদিকে জাসির স্ত্রী পরমজিৎ স্কুলের চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম আন্দোলন করতে শুরু করে। সুগ্গা একদিন রাতে পরমজিতের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়। সে অফার দেয় যে পরমজিৎ যেন সব অভিযোগ তুলে নেয়, বিনিময়ে সে জাসিকে ফিরিয়ে দেবে এবং তারা অন্য দেশে চলে যেতে পারবে। কিন্তু পরমজিৎ তার স্বামীর মতোই সাহসী, সে নেগোসিয়েশন রিজেক্ট করে দেয়। সুগ্গা তখন থ্রেট দিয়ে বলে যে তাকে যদি 25,000 লাশের হিসাব দিতে হয় তবে সেটা 25,000 একজনে পরিণত হবে। ঘটনার মোড় ঘোরে তখন যখন পুরনো ডিজিপি বিদ্যা রিটায়ার করে আর নতুন একজন সৎ ডিজিপি আসে যার নাম ভার্মা। নতুন ডিজিপি ভার্মা এসে এসএসপি সুগ্গাকে কড়া ভাষায় আলটিমেটাম দেয় যে যেভাবেই হোক 1 সপ্তাহের মধ্যে জাসিকে হাজির করতে হবে। সুগ্গা বুঝতে পারে যে তার উপর থেকে প্রোটেকশনের ছাতা সরে যাচ্ছে। সে তখন তার পুরনো বস ডিজিপি বিদ্যার কাছে যায় পরামর্শের জন্য। বিদ্যা তাকে পরামর্শ দেয় যে এই কেসে যতজন সাক্ষী আছে সবাইকে সরিয়ে দিতে, আর এর ফলাফল হিসেবে পরের দিনই কেহার সিং এর ডেড বডি পাওয়া যায়, যাকে টেরোরিস্ট তকমা দিয়ে মারা হয়। বাকি সাক্ষীরাও ভয়ে গায়েব হয়ে যায়। কোর্টে যখন শুনানি শুরু হয় তখন জাসির উকিল খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে জাজকে পুরো সিস্টেমের আসল রূপটা দেখায়। সে দেখায় যে কিভাবে এই পুলিশ অফিসাররা নিরীহ ছেলেদের টেরোরিস্ট বানিয়ে মেরেছে আর তাদের ফ্যামিলির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সবচেয়ে বড় প্রমাণ হলো যারা এই এনকাউন্টারে জড়িত ছিল তারা সবাই অবিশ্বাস্যভাবে কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়ে গেছে। জাজ সব শুনে ডিএসপি জগপাল, ইন্সপেক্টর শিবেন্দার এবং এসএসপি সুগ্গাকে সাসপেন্ড করার নির্দেশ দেয়। সাসপেন্ড হওয়ার পর সুগ্গা পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। সে পাগলের মতো ডিজিপি বিদ্যাকে ফোন করতে থাকে, কিন্তু বিদ্যা তাকে ইগনোর করে। অবশেষে সুগ্গা বুঝতে পারে যে তাকে ব্যাকআপ দেওয়ার মতো আর আসলে কেউ নেই। সে রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর এরপর খবর আসে যে এসএসপি সুগ্গা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। তার পকেট থেকে একটা সুইসাইড নোটও উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল অসম্মানের সাথে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তবে লাশটা এতটাই বিকৃত ছিল যে সেটা কি সত্যি সুগ্গার লাশ নাকি বাঁচার কোনো মাস্টার প্ল্যান, সেটা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যায়। সুগ্গার শেষকৃত্যের অনুষ্ঠানে সমুদ্র সিং একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। সেখানে নাস্তা দিতে আসা একটা ছেলের দিকে তার নজর যায়। ছেলেটার চোখের রং সবুজ। কেহার সিং ঠিক এই রকম চোখের কথাই বলেছিল। সমুদ্র সিং সাথে সাথে তাকে ধরে ফেলে। ছেলেটার নাম কুলজিৎ। সে সুগ্গার আন্ডারে অস্থায়ী চাকরি করত। কুলজিৎ স্বীকার করে যে সে ওই দিন কাং থানায় পাহারায় ছিল, কিন্তু কোর্টে গিয়ে সে সম্পূর্ণ উল্টো কথা বলে। সে দাবি করে যে জাসিকে সে কোনোদিন দেখেইনি এবং সিবিআই তাকে টাকা দিয়ে জাসির স্ত্রীর ইশারায় মিথ্যা কথা বলতে বাধ্য করছে। আসলে পুলিশ তাকে আর তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল বলেই সে ভয়ে পিছিয়ে যায়। কিন্তু এরপর কুলজিৎ চরম মানসিক অশান্তিতে ভুগতে থাকে। সে রাতে ঘুমাতে পারে না। তার মনে হয় জাসি যেন তার সামনে এসে দাঁড়িয়ে আছে, সেই মৃত মানুষটা যাকে পুলিশ মেরে ভাসিয়ে দিয়েছিল। সে যেন কুলজিতের কাছে এসে ন্যায় বিচার চাইছে। এই অপরাধবোধ কুলজিৎকে কুড়ে কুড়ে খায়। সে বুঝতে পারে যে সে একটা চরম অন্যায় করেছে। সে সমুদ্র সিং এর কাছে গিয়ে বলে যে সে এবার কোর্টে সত্যিটা বলবে। কোর্টের শেষ শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে কুলজিৎ যা বর্ণনা করে তা শুনলেও যে কারোর বুকের রক্ত হিম হয়ে যাবে। সে জানায় কিভাবে মিটিং করে জাসিকে কিডন্যাপ করার প্ল্যান করা হয়েছিল। 4 সেপ্টেম্বর রাতে ডিজিপি বিদ্যা, সুগ্গা আর জগপালের মিটিং হয়। পরের দিন সকালে জাসিকে কিডন্যাপ করে সোজা কাং থানায় আনা হয়। সন্ধ্যায় সুগ্গা এসে জাসিকে কেস উইথড্র করার জন্য অনেক প্রলোভন দেখায়, কিন্তু জাসি যখন বলে যে সে দেশের জন্য লড়ছে, সে কোনোভাবেই মাথা নোয়াবে না, তখন শুরু হয় চরম নারকীয় নির্যাতন। জাসিকে তারা লাঠি দিয়ে পেটায়, শেকল দিয়ে বাঁধে। এমন কোনো শারীরিক টর্চার নেই যা জাসির ওপর করা হয়নি। একটানা
টানা 3 দিন সেখানে রাখার পর জনতার আন্দোলনের চাপে জাসিকে একটা অন্ধকার কুঠুরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রতিদিন পালাক্রমে টর্চার চলত। কুলজিৎ নিজে জাসিকে বোঝানোর চেষ্টা করেছিল সুগার কথা মেনে নেয়ার জন্য, কিন্তু জাসির একটাই জবাব ছিল, সূর্য যেমন দুনিয়ার অন্ধকার কাটিয়ে দেয়, আমিও এই দেশের অন্ধকার দূর করে অপরাধীদের মুখোশ খুলে দিতে চাই। আমি একা আলো ছড়াতে না পারলেও একটা প্রদীপ হয়ে সবার মাঝে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেব। কয়েকদিন পর জাসিকে সুগার নির্দেশে একটা খামার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ডিজিপি বিদ্যা উপস্থিত ছিল। ভেতরে তাদের মধ্যে কোনো একটা কথা কাটাকাটি হয় এবং বিদ্যা খুব রেগে বেরিয়ে যায়। এরপর জাসিকে ঝাবালে থানায় নেওয়া হয়। পরের দিন সুগা ফোর্স নিয়ে আসে। সে জাসির কানের কাছে গিয়ে 25,001 সংখ্যাটা বলে। এরপর কুলজিৎকে পানি আনতে বাইরে পাঠায়। কুলজিৎ বাইরে যেতেই গুলির আওয়াজ হয়। দৌড়ে ভেতরে এসে দেখে জাসিকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সুগা বডিটাকে নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে চলে যায়। আসল বিভৎসতা তো এরপরে শুরু হয়। জাসিকে মারার পর তার বডিটাকে নিয়ে যাওয়া হয় সাতলুজ নদীর ব্রিজে। জাসির শরীরটাকে তারা চাকু দিয়ে কাটে যাতে বডিতে পানি ঢুকে সেটা ভারী হয়ে নদীর একদম তলায় তলিয়ে যায় এবং কোনোদিন খুঁজে না পাওয়া যায় সেটা। এমনভাবেই হাজার হাজার মানুষের অধিকারের জন্য লড়তে গিয়ে জাসির নিজেই একটা বেওয়ারিশ লাশে পরিণত হয়ে যায়। আর এই নদীর নামেই মুভির নাম রাখা হয়েছে সাতলুজ। মুভির দৃশ্য এখানে শেষ হলেও এরপরের কিছু ঘটনা ব্ল্যাক স্ক্রিনে লিখিত অবস্থায় জানিয়ে দেওয়া হয়। দুঃখজনকভাবে কুলজিৎ কোর্টে সাক্ষ্য দেওয়ার আগেই তাকেও মেরে ফেলা হয়, কিন্তু তার সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে কোর্ট অবশেষে রায় ঘোষণা করে। দোষী সাব্যস্ত হওয়ায় 5 জন পুলিশ অফিসারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। যদিও আইনের ফাঁক গলে ডিজিপি বিদ্যার নামটা প্রমাণের অভাবে রিপোর্টের বাইরে চলে যায় এবং সে বেঁচে যায়, তবে জাসির এই লড়াইটা কখনোই বৃথা যায়নি। জাসির কারণে পুরো পৃথিবী পাঞ্জাবের এই কালো অধ্যায়ের কথা জানতে পারে। তার স্ত্রী পরমজিৎ আজও সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে। জাসির জেলে যাওয়া সেই আগুনের শিখা আজও নেভে নেই। কানাডা এবং পাঞ্জাবের মানুষ আজও তাকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করে। পুরো মুভিটা আমাদের এটাই শেখায় যে মানুষ তার বয়সে নয় বরং কর্মের মাধ্যমে বেঁচে থাকে। জাসি চাইলেই খুব সহজেই নিজের পরিবার নিয়ে কানাডায় একটা নিরাপদ জীবন কাটাতে পারত, কিন্তু সে বেছে নিয়েছিল এক কঠিন রাস্তা। সে অত্যাচার সহ্য করে মরে গিয়েছে, তবুও অন্যায়ের কাছে মাথা নত করেনি। শুধু জাসি নয়, এমন অনেকেই রয়েছে। এই যেমন হাদি হত্যার ব্যাপারটাই ধরা যাক। নোংরা রাজনীতির শিকার হয়ে অসময়ে জান দিতে হয়েছে এক প্রতিবাদী কণ্ঠস্বরকে, যার বিচার আজও হয়ে ওঠেনি। তো এই ছিল সাতলুজ মুভির পুরো কাহিনী। আপনাদের এই ঘটনার ব্যাপারে কি মতামত কমেন্টে জানাবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এমনই দারুণ সব মুভির এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারের মতো বিদায় নিচ্ছি, তবে ফিরে আসছি নতুন কোনো দারুণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, বাই।